অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সম্ভবত কাল সবথেকে বড় পদক্ষেপটি নিয়ে নিলেন তার সরকারের এই সময়কালে। ভারতে কর্মরত দুই দূতাবাসে কূটনীতিবিদ দুজন তাদেরকে পরিষ্কারভাবে নির্দেশ দিয়ে দেশে ফিরে যেতে নির্দেশ দিয়েছে বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার। এই দুই কূটনীতিবিদের মেয়াদকাল কিন্তু শেষ হতো 2026-এ, কিন্তু দায়িত্ব নেওয়ার পরই 2024-এর দোরগোড়াতে কি এমন হলো যার জন্য তাদেরকে নির্দেশ দিয়ে নয়াদিল্লি এবং কলকাতা থেকে তাদের নিজের দেশে ফিরিয়ে নেওয়া হলো। নেপথ্যে কি অন্য বড় কারণ? নিঃসন্দেহে সেগুলোই আলোচনা করব এই ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। কিন্তু আসল কারণ কি শুনলে নিঃসন্দেহে চমকে যাবেন আপনিও। দেখুন, কূটনীতিবিদের কাজটা কি? কূটনীতিবিদরা কিন্তু সাধারণত দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো রাখার কাজটা করেন। দুই দেশের মধ্যে যে ধরনের আন্তর্জাতিক চুক্তি হয়, দুই দেশের সরকারের মধ্যে যে ধরনের কথাবার্তা হয়, সেগুলোকেই পরিপূর্ণতা লাভ করার জন্য কূটনীতিবিদরা কিন্তু নিযুক্ত হয়। এক্ষেত্রে কূটনীতিবিদদের প্রধান লক্ষ্যই থাকে নিজের দেশের স্বার্থ রক্ষা করা, এবং এই কূটনীতিবিদরা সরাসরি রাষ্ট্রের প্রধানের সঙ্গে যুক্ত করতে পারেন বা নিজেরা কথা বলতে পারেন, কারণ রাষ্ট্রের প্রধানই একটা রাজ্যের সর্বোচ্চ ডিসিশন কিন্তু নিতে পারেন, বা লাস্ট যে ডিসিশন সেটা রাষ্ট্রের প্রধানরা নেয়। এবার বাংলাদেশের এই টপিকে যদি আমরা আসি, দেখতে পাবো এই দুই কূটনীতিবিদ মানে সাবাম আহমেদ এবং রঞ্জন সেনকে কিন্তু নিযুক্ত করেছিলেন শেখ হাসিনা সরকার। তাই ধরে নেওয়া যায় এই দুই ব্যক্তি হলো শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ। এবার প্রতিবেশী দেশের সম্পর্ক রক্ষা করতে কোনো সরকারই চাইবে না এমন কাউকে রাখতে যারা বিরোধী পক্ষ অর্থাৎ আগের সরকারের ঘনিষ্ঠ হয়, কারণ কূটনীতিবিদরা এমন কোনো কনফিডেন্সিয়াল কথাবার্তা জানেন, কনফিডেন্সিয়াল ডিসিশন সম্পর্কে জানেন, যা নিঃসন্দেহে সরকারের কাছে গোপনীয়তা রক্ষা করাই একমাত্র লক্ষ্য। শুধুমাত্র গোপনীয়তা রক্ষা করার জন্যই কি সরানো হলো দুই কূটনীতিবিদকে? এই রাজনৈতিক মহল কিন্তু এই প্রশ্ন তুলেছেন। পাশাপাশি আরো চার সম্ভাবনা, যে সম্ভাবনার কথা আমার ভীষণ মাত্রায় মনে হয়েছে, যেই চার সম্ভাবনা ইমপ্লিমেন্ট করতে পুরোপুরি ব্যর্থ হলো এই এই বকলমে শেখ হাসিনা নিযুক্ত কূটনীতিবিদরা। কোন চার সম্ভাবনা? আপনারা জানেন 5ই আগস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে বাংলাদেশ সরকার সরকারিভাবে ভারতকে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার অ্যাপ্রোচ না করলেও অন্তর্বর্তীকালীন বিভিন্ন উপায় চেষ্টা করা হয়েছিল শেখ হাসিনাকে যেন বাংলাদেশে ফিরিয়ে আনা যায়। তার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একাধিক মামলা, প্রায় তার নিজের দলের সাংসদ, নেতা, মন্ত্রী, কর্তা সকলকে প্রায় কারাগারে নিয়ে নেওয়া। এত কিছুর পরও শেখ হাসিনাকে কিন্তু ভারত সরকার কোনোভাবেই বাংলাদেশের হাতে তুলে দেয়নি। ইউনূস সরকার বিভিন্ন ক্ষেত্রে মনে করছে এই মধ্যস্থতাকারী যারা আছেন কূটনীতিবিদরা, তারা কোথাও গিয়ে ভারতের সঙ্গে কিন্তু আনঅফিসিয়ালি যে লিয়াজ রক্ষা করার কথা সেটা কিন্তু কার্যত তারা করতে পারেনি। এক্ষেত্রে আরেকটা তথ্য আপনাদের দিয়ে রাখি, ঠিক কিছুদিন আগে ইউনূস সরকার আওয়ামী লীগের প্রশংসা করার জন্য এবং শেখ হাসিনার প্রশংসা করার জন্য তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকেই সরিয়ে দিয়েছেন। তিনিও কিন্তু শেখ হাসিনা ঘনিষ্ঠ ছিলেন বলে শোনা যায়। পাশাপাশি ইউনূস সরকারের কাছে সব থেকে বড় একটা চ্যালেঞ্জ, যে ভারত বিরোধিতা করে তারা ক্ষমতায় এসেছেন, অর্থাৎ সেই আবেগকে যেন কোথাও সাধারণ মানুষের কাছে মান্যতা দেওয়া হয়। ফলে ভারতের সঙ্গে এতদিন যারা কাজ করেছেন তাদেরকে এক্ষেত্রে যদি মান্যতা দেওয়া হয়, ইউনূস সরকারও কিন্তু ব্যাকফুটে পড়তে পারত। ফলে ইন্টারনাল অনেক পলিসি কিন্তু এরা জানতে পারতেন এবং কোথাও গিয়ে একটা বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্নচিহ্ন উঠে গেছিল। এর ফলে ইউনূস সরকার কিন্তু দুই কূটনীতিবিদকে একদম সময় না নিয়েই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাহলে হাসিনাকে ফিরিয়ে না আনতে পারার জন্য এই কূটনীতিবিদকেও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দায়ী করা হয়। দ্বিতীয় যে কথাটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, আপনারা জানেন সীমান্তে ভারত স্মার্ট ফেন্সিং করার চেষ্টা করছেন, অর্থাৎ বর্ডার এরিয়াতে বিএসএফ এর সঙ্গে বাংলাদেশের যে সিকিউরিটি গার্ড, তাদের প্রায়শই একটা সংঘর্ষের কথা কিন্তু আমরা জানতে পাচ্ছি। এই কূটনীতিবিদদের কাজটা ছিল দুই দেশের মধ্যে অন্তত সে বিষয়ে আলোকপাত করে একটা সমাধান সূত্রতে যাওয়া। পাশাপাশি আমরা কি দেখলাম, ভারত থেকে বাংলাদেশে কিছুজন
ভারতীয় ভুলবশত চলে যাওয়ার ফলেও বাংলাদেশ তাদেরকে ফিরিয়ে আনলো না, এবং পাশাপাশি বিএসজির বাধা সত্ত্বেও ভারত কিন্তু একাধিক জায়গায় স্মার্ট ফেন্সিং বসিয়ে দিল কলকাতার মানে বাংলার বিভিন্ন অঞ্চলে। তাই এই যে দুই দেশের মধ্যে বর্ডার রিলেটেড যে কনফ্লিক্ট, সেটাকে কিন্তু মীমাংসা করতে কোনো কূটনীতিবিদই আপাতত 1 মাসের মধ্যে পারেনি। ফলে পারফরমেন্স অ্যানালাইসিসে এই দুই কূটনীতিবিদ কিন্তু ব্যাক ফুটে সরে গেছে বিভিন্ন ক্ষেত্রে। 3 নম্বর যে বিষয়টা আমার ভীষণ মাত্রায় মনে হয়েছে, ইউনিস সরকার কিন্তু কোথাও গিয়ে ভারত বিরোধী সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর চেষ্টা করছেন, এবং বকলমে ইউনিস যতই ভারতের হয়ে ভালো কথা বলুক, যতই বলুক ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখবো, ভারতকে কোথাও একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে এতদিন অবধি তোমাদের হয়ে যারা কোট আনকোট দালালি করেছেন, তোমাদের হয়ে যারা কথা বলেছেন, আমরা কিন্তু তাদের সঙ্গে কড়া এই পদক্ষেপই নিচ্ছি, ফলে তোমাদের মন জুগিয়ে চলার দিন কিন্তু শেষ। এরকমই কোথাও একটা বার্তা দিতে চাইছেন মোহাম্মদ ইউনিস, যেটা একদম যদি কিছু ঘটনা আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আপনি আরেকটাও ছোট্ট উদাহরণ দিই, একটু আগে কি আমি একটা প্রেস কনফারেন্স দেখছিলাম যেখানে বাংলাদেশ দাবি করে তিস্তার জল নিয়ে ভারতের সঙ্গে কথা বলবেন। তারা বিভিন্ন ক্ষেত্রে দাবি করেছিলেন পদ্মার ইলিশের প্রধান অধিকার হলো বাংলাদেশ, এতদিন তো তিস্তার জল, এতদিন তো পদ্মার ইলিশ বা হালফিলে ফারাক্কা ব্যারেজের 9টি গেট খুলে দেওয়া, এসব নিয়ে আলোচনা এই লেভেলে, এই স্তরে বা ভারত বিরোধিতার জায়গা থেকে হয়নি। আজকে যখন হচ্ছে তখন সাধারণ মানুষের কাছে ভারত বিরোধী আবেগ, যেটাই সর্বস্ব একটা মূলধন, সেটাকেই কাজে লাগাতে চাইছে ইউনিস সরকার। তার বার্তা স্বরূপ এই পদক্ষেপটি নেওয়া হলো, অর্থাৎ তোমাদের কাছে যারা ভালো, যারা তোমাদের হয়ে বিভিন্ন ক্ষেত্রে লিয়াজও করেছে, আমাদের হাতে যদি অধিকার থাকে আমরা কিন্তু এইভাবে তোমাদের সরিয়ে দিতে পারি। কূটনীতিবিদকে বিভিন্ন ক্ষেত্রে অনেকে বলেন হাসিনার এজেন্ট, কারণ এই 2026 পর্যন্ত এদের কাজ করার একটা সময়সীমা ছিল, এবং এই কূটনীতিবিদরা নতুন করে তাদের চাকরি জীবন পুনরুজ্জীবন করা হয়েছে হাসিনা সরকারের, অর্থাৎ রিনিউ করা হয়েছে কন্ট্রাক্ট। ফলে সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও তাদেরকে সেকেন্ড টার্ম দায়িত্ব দেওয়া হয়েছিল ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক বজায় থাকতে। কোথাও গিয়ে এটা হাসিনার এজেন্ট, হাসিনার হয়ে তারা কাজ করেছেন এতদিন, হাসিনা পন্থী দুই কূটনীতিবিদ, এই রকম একটা খবর কিন্তু বাংলাদেশের একাধিক সূত্র মারফত আমরা জানতে পারছি। 4 নম্বর যে বিষয় আপনারা যদি দেখেন তাহলে অনেকে বলেন এই ইউনিসের সরকারের পিছনে আমেরিকার একটা হাত আছে, আইএসআই কিন্তু প্রত্যক্ষ মদত করেছেন, এবং বিভিন্ন ক্ষেত্রে ইউনিস সরকার সুগঠিত হওয়াটা একটা অনেক আগের একটা ব্লু প্রিন্ট ছিল। ফলে এই সরকারের নিউক্লিয়াসটাই হলো ভারত বিরোধিতা এবং আমেরিকাকে একাধিক ক্ষেত্রে সমর্থন। যখন প্রধানমন্ত্রীর সাথে জো বাইডেনের এই মিটিং হলো, সংখ্যালঘু ইস্যুতে যখন প্রধানমন্ত্রীরা কথা বললেন, তখন স্বাভাবিকভাবে বাংলাদেশের একটা ইমেজ রক্ষার বিষয় ছিল। এখান থেকেই ভারতকে একটা বার্তা দিয়ে বোঝানো হলো যে তারা কোনোভাবেই পশ্চিমের যে দেশ আমেরিকা সহ আইএসআই বিভিন্ন ক্ষেত্রে তাদের সঙ্গে কিন্তু বিশ্বাসঘাতকতা করার জায়গাতে নেই। তাই দুই কূটনীতিবিদকে সরিয়ে বুঝিয়ে দেওয়া হলো তারা প্রথম থেকেই যেমন ভারত বিরোধী, এখনো কিন্তু ভারত বিরোধী একটা স্ট্যান্ড তারা নিয়েছে। অর্থাৎ ইউনিস যতই ভারতের হয়ে কথা বলুক, কার্যত ব্যাকফুটে বা যদি আপনি দেখেন আসল জায়গায় কিন্তু তারা ভারতের বিরোধিতাই করবে, এই একটা আভাস কিন্তু পাকিস্তান, চীন এবং আমেরিকাকে দেওয়ার চেষ্টা করলো বাংলাদেশ। এক্ষেত্রে আসল বড় খেলাটা কি এই কূটনীতিবিদরাই এতদিন খেলছিলেন, যারা হাসিনাকে ফিরিয়ে আনতে পারেননি দেশে, যারা একাধিক ক্ষেত্রে ভারত বাংলাদেশের চুক্তি রক্ষা করতে পারেননি। এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছেন খোদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। নাকি বর্ডার এরিয়াতে বিএসএফ এর কর্তৃত্ব যেভাবে দিনের পর দিন বাড়ছে, সেই কর্তৃত্ব কমাতে না পারার জন্য এদেরকে বলির পাঠা করা হলো, সেই প্রশ্নও তুলে দিয়েছেন জিও পলিটিক্স বিশেষজ্ঞরা। আপনারা কি ভাবছেন নিঃসন্দেহে আমাদের জানাবেন, চ্যানেলটি পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।